সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সাধারণত গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি এর শর্ত পূরণ বা লঙ্ঘন এগুলো নিয়েই বেশি আলোচনা হয়। সে বাস্তবতায় লেবাননের সাথে ইসরায়েলের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনেক সময়ই আলোচনার বাইরে থেকে যায়, কিন্তু ইসরায়েল অহরহ লেবাননের সাথে এই চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে। দক্ষিণ লেবাননের মানুষের উপরে নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে লেবাননের নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয় লেবাননের সমীকরণও পাল্টে গেছে। ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহর চুক্তি এবং এর নানা আঙ্গিক নিয়ে বিশ্লেষণ থাকছে এবারের প্রতিবেদনে। গত নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মাঝে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এরই পরিণতিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আক্রমণ ও বর্বরোচিত হামলার পরিসমাপ্তি ঘটে। ওই যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক চুক্তির শর্ত অনুযায়ী ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু ২৬ জানুয়ারির পর সেই সময়সীমা পার হয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও ইসরায়েল এখনও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। শর্তানুযায়ী ইসরায়েল সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নতুন সময়সীমা ১৮ ফেব্রুয়ারিতে পিছিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পরেও ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা লেবাননের তীব্র নিন্দার মুখে পড়ছে। ইসরায়েল দাবি করছে যে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, আর এ কারণে তারা হিজবুল্লাহকে টার্গেট করেছে। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা এখনও অবস্থান করার কারণে হাজার হাজার মানুষ এখনও সীমান্তবর্তী গ্রামে তাদের বাড়িতে ফিরতে পারছে না, বরং যারা দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে যাবার চেষ্টা করছে, নিজেদের ঘরে ফেরার উদ্যোগ নিচ্ছে, তাদের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয় ২০২৩ সালের ৮ অক্টোবর, যখন লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গাজার হামাসের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, কারণ তখন হামাস ইসরায়েলি আক্রমণের মুখে পড়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এসে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে আক্রমণ তীব্র করে এবং ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল লেবানন জুড়ে প্রায় ৪,০০০ মানুষকে হত্যা করেছে। প্রশ্ন উঠেছে, হিজবুল্লাহর শীর্ষ কয়েকজন নেতা ও ফিল্ড কমান্ডার হত্যা ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করার পরও ইসরায়েল কেন এখনও দক্ষিণ লেবানন দখল করে রেখেছে? যদি তাদের দখলদারিত্ব ও মানুষ হত্যা এভাবেই চলমান থাকে, তাহলে যুদ্ধবিরতি আদৌ কি আর কার্যকর থাকলো? লেবাননের প্রকৃত বাস্তবতা হল, হিজবুল্লাহ তাদের আক্রমণ বন্ধ করে দিলেও ইসরায়েল আক্রমণ বন্ধ করেনি। যদিও ২৭ নভেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের বোমা বর্ষণের তীব্রতা আগের মতো নেই এবং বৈরুতের দক্ষিণ উপশহরে প্রতি রাতে চালানো হামলাও বন্ধ হয়েছে, তবে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে এখনও মাঝে মাঝে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু হামলা লিটানি নদীর উত্তরেও হয়েছে, যেখানে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ তার বাহিনী সরিয়ে নিতে বলা হয়েছিল। অনুসন্ধানী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট বা ACLED জানিয়েছে যে ২৭ নভেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে ইসরায়েল ৩৩০টি বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটিয়েছে এবং ২৬০টি সম্পত্তি ধ্বংসের ঘটনা রেকর্ড করা হয়েছে। অথচ ইসরায়েল দাবি করেছে যে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত মানতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন যে হিজবুল্লাহ এখনও দক্ষিণ লেবাননের লিটানি নদীর উত্তর থেকে সম্পূর্ণভাবে সরে যায়নি। যদি এই শর্ত পূরণ না হয়, তাহলে নতুন করে কোনো চুক্তিও হবে না এবং ইসরায়েল উত্তরাঞ্চলের ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দিতে নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে বাধ্য হবে। অন্যদিকে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন যে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছে। কাসেম আরও বলেন যে তাদের গোষ্ঠী বারবার হামলার শিকার হলেও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করবে। তবে হিজবুল্লাহ দক্ষিণ থেকে পুরোপুরি সরে গেছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এসিএলইডি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে হিজবুল্লাহ মাত্র একটি হামলা চালিয়েছে। হিজবুল্লাহ সহিংসতা থেকে যথেষ্ট বিরত থেকেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি কোনো আক্রমণ চালানো হয়নি। শুধুমাত্র 2 ডিসেম্বর ইসরায়েলের অধিকৃত অঞ্চল ইসরায়েলের রয়সেথ আল আলামের সামরিক অবস্থানের বিরুদ্ধে একটি হামলা হয়েছিল। এই হামলাটি সিরিয়ার দিক থেকেও হতে পারে। লেবানন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে প্রথম নির্ধারিত সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন, তবে তার আহ্বানে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। উল্লেখ্য, এই চুক্তির মূল মধ্যস্থতাকারী ছিল ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এই প্রসঙ্গে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আগেই নিশ্চয়তা দিয়েছিল যে চুক্তিটি মেনে চলা হবে, তবে চুক্তি লঙ্ঘিত হলে কোনো নির্দিষ্ট শাস্তির বিধান রাখা হয়নি এবং কোনো বিকল্প ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়নি। ফলে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও কিংবা সেনা প্রত্যাহারের সময়সীমা 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিলেও তার জন্য ইসরায়েলকে কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হয়নি। হিজবুল্লাহর নেতা নাইম কাসেম সাম্প্রতিক একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন যে ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। এই ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তিনি লেবানন সরকারের ওপর চাপিয়ে দেন। তিনি বলেন, লেবানন সরকারের দায়িত্ব হল তারা স্বাক্ষরিত যুদ্ধবিরতি এবং এর বাস্তবায়ন তদারকি করবে, চাপ প্রয়োগ করবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন ও ইসরায়েলি আগ্রাসন যতটা সম্ভব ঠেকানোর চেষ্টা করবে। প্রয়োজনে মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টির মাধ্যমে তারা এই কাজগুলো করবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবানন সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে মোতায়েন করার কথা রয়েছে। হিজবুল্লাহ বর্তমানে দুর্বল অবস্থানে থাকায় নিকট ভবিষ্যতে তাদের প্রতিক্রিয়া সীমিত হতে পারে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের ফলে অস্ত্র সরবরাহের স্থলপথ হিজবুল্লাহর জন্য অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত 2 মাসের সংঘর্ষে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। সংগঠনটি তাদের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বের বেশিরভাগ অংশ হারিয়েছে। এই কারণগুলোর ফলে হিজবুল্লাহ এমন কোনো পদক্ষেপ নিতে চাইছে না যা ইসরায়েলকে তাদের বিরুদ্ধে আরও তীব্র কোনো হামলার সুযোগ করে দেয়। এদিকে লেবাননের নবনিযুক্ত প্রেসিডেন্ট জোসেফ আউন এক ডিক্রিতে 24 সদস্যের একটি মন্ত্রিসভা গঠনের আদেশ স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে লেবাননে প্রায় 2 বছরের অচলাবস্থার পর অবশেষে একটি সরকার গঠিত হল। আরও 2টি ডিক্রিতে প্রেসিডেন্ট দেশটির অস্থায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতের সরকারের পদত্যাগ গ্রহণ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নওয়াফ সালামকে সরকার গঠনের জন্য নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম, যিনি সম্প্রতি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজের সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। নতুন সরকারের দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন 24 সদস্যের মন্ত্রিসভা হবে সংস্কার ও পুনরুদ্ধারের সরকার। তিনি জানিয়েছেন তার সরকার আর্থিক সংস্কার, পুনর্গঠন এবং ইসরায়েলের সঙ্গে সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতিসংঘের রেজলিউশন বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে। লেবাননের নতুন সরকারে 5 জন নারী মন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। এই মন্ত্রিসভা গঠিত হয়েছে 2 বছরের রাজনৈতিক অচলাবস্থার পর, যা এতদিন অস্থায়ী সরকারের অধীনে পরিচালিত হচ্ছিল। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন যে তার সরকারে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকবেন না, এমনকি যারা আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরও এই সরকারে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন যে বৈচিত্র্যময় এই মন্ত্রিসভা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সালাম বলেছেন, এই সরকার নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে, লেবাননের আরব প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ জোরদার করতে কাজ করবে।
লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম 2007 থেকে 2017 সাল পর্যন্ত জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত ছিলেন এবং 2018 সালে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজিতে যোগ দেন। তিনি গত বছর এই আদালতের সভাপতি নির্বাচিত হন। তার সমর্থকরা তাকে লেবাননের ঐতিহ্যবাহী রাজনৈতিক মেরুকরণের বাইরে অপেক্ষাকৃত নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বিবেচনা করেন। নতুন সরকারকে লেবাননের গভীর অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, যা 5 বছরেরও বেশি সময় ধরে চলছে এবং যেখানে লেবাননের মুদ্রা লিরার মান প্রায় 100% কমে গেছে। এছাড়াও দেশটিকে প্রায় 1 বছরের ইসরায়েলি বোমা বর্ষণের পর পুনর্গঠনের কাজ সামলাতে হবে। এই কাজগুলো নতুন সরকার কতটা ভালোভাবে করতে পারে তার উপরই লেবাননের ভবিষ্যৎ নির্ভর করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।